আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর একটু লাইভে আসলাম। ছায়া সরকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মাসুদ হোসেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রচারিত হচ্ছে পলিটিক্স ক্লাবের সৌজন্যে। ছায়া সরকারের পেজ থেকে আপনি আজকে কথা বলছেন, এর আগেও বলেছিলেন, তখন আপনি ছায়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। পরে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার পরে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তো আমরা চাই যে আমাদের এই ছায়া সরকার বাংলাদেশের যারা মন্ত্রী আছেন তাদের পর্যায়ক্রমে তাদের সাথে কথা বলবো। কারণ হচ্ছে যে এটা একটা কনসেপ্ট, ছায়া সরকার একটা কনসেপ্ট। সরকার কিভাবে দেশ চালাচ্ছে, তাদেরকে কোথায় কোথায় ভুল হচ্ছে, হ্যাঁ, এবং এই সরকারের কি কি কারেকশন করার দরকার আছে সেইগুলো বিষয় নিয়ে এটা একটা চলমান প্রক্রিয়া। সেই জন্য আমি আজকে চিন্তা করলাম যে একটু ছায়া সরকার থেকে লাইভে আসি। তো আপনি কেমন আছেন মাসুদ হোসেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ও সঞ্চালক আমাদের রাজু ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মানে দেশ বিদেশে অনেক খবর শুনতে পাই, কিছু খবর আছে যেগুলো আমাদের দেশের, সেগুলো তো আপনি পার্টিসিপেট করবেন। এবং কেমন যাচ্ছে বাংলাদেশ আর কেমন যাচ্ছে বিশ্ব, আপনি একটু আইডিয়া দিতে পারবেন? বাংলাদেশ কেমন যাচ্ছে এই প্রসঙ্গে আগে বলি, তারপরে বিশ্ব নিয়ে আলোচনা করি। জি। বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতি, তাতে মোটামুটি একদিক বলা যায় যে বিগত 15 বৎসরে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ হয়েছিল, জি। সেই জায়গা থেকে আমরা বের হতে পেরেছি। এখন সবাই সবার মতো করে মত বিনিময় করতে পারতেছে। আচ্ছা। সংবাদপত্রের স্বাধীনতা, সবকিছুই এদিকে জনগণ 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ফল পেতে শুরু করেছে। তো সেখানে বড় বিষয় হলো আরেকটু বিষয় যে গভর্নমেন্টটাকে যদি আমাদের যারা বিরোধী দলে ছিল, যারা স্বৈরাচার পতন আন্দোলনের কালের সাক্ষী এবং যারা রাজপথে তাদের রক্তদান করেছে, তাদের অবদান তো আমরা খাটো করে দেখি না। তারা তো 15 বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত এই আন্দোলন সংগ্রাম করে তারা তাদের অসংখ্য নেতাকর্মী হারিয়েছে। আমরাও আমাদের আত্মত্যাগ করেছি, আমাদেরও রক্ত ঝরেছে। তো এখন সেই পরিস্থিতিতে 5ই আগস্ট যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলি, এর মাধ্যমে যে একটি নতুন সরকার এসেছে, থেকে কিছুটা সুফলের বাতাস বইতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় বিষয়, কিছু কিছু ক্ষেত্রে ওনাদের এখনো ব্যর্থতা আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য ও এরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যর্থতা অবলোকন করা যাচ্ছে। যেমন আমরা এখনো চাউলের দাম কমাতে পারিনি, তেলের দাম কমাতে পারিনি, আটার দাম কমাতে পারিনি, তারপর ডাউলের দাম কমাতে পারিনি। এই যে কিছু নিত্য প্রয়োজনীয় যেগুলো আমদানি নির্ভর, আমদানি করতে হয় আমাদেরকে, এই জাতীয় পণ্যগুলোর দাম আমরা এখনো কমাতে সক্ষম হইনি। আচ্ছা, এটা এক ধরনের ব্যর্থতা। আরেকটা ব্যর্থতা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখানে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর এই জন্য আমি মনে করি যে এই সরকারকে, যে যারা আমাদের মানে প্রতি মাসে গড়ে 313 জন খুন হয়, এটার একটা জরিপ পত্রিকার পাতা থেকে পেলাম যে 5 মাসে 1565 জন খুন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি?
এটা বলতে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, যেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, সেখানে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো হওয়ার কথা নয়। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আসলেই, কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না কেন? হ্যাঁ, এটা হলো একটা বিষয় যে সেনাবাহিনী যেহেতু মাঠে ময়দানে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমি দেখি না কোথাও সেনাবাহিনী। না, আছে বিভিন্ন জায়গায়, আমিও দেখছি যে রাস্তাঘাটে তো আমি যাই, কোনো সেনাবাহিনী দেখি না। আমি দেখেছি, আমি 2 জায়গায় দেখেছি, 2বার একজনের নয়াপল্টন দেখেছি, আবার কয়েকদিন আগে দেখেছি যে শাহজাহানপুরে ওখানে তারা চেকিং করতেছে, কয়েকদিন রুটিন ওয়ার্ক তারা চেকিং গুলো করে, কিন্তু যা করতেছে এটা পর্যাপ্ত না, যথেষ্ট না। এটা মাঠে ময়দানে সর্বত্রই এখানে তাদের কাজ, তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই পাওয়ারটা প্রয়োগ করতে হবে প্রয়োজনে। এখন আমি যা মনে করি যে অপারেশন ক্লিন হার্ট যেটা করা হয়েছিল, যে যৌথ বাহিনীর মাধ্যমে, সে অপারেশন ক্লিন হার্টটা এখন আমরা যতই বলি যে এটা মানবাধিকারের লঙ্ঘন, যার কারণে আমরা এটাকে আবার সমর্থন করি না, বহির্বিশ্ব এটাকে সমর্থন করে না, কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে অপারেশন ক্লিন হার্ট করা ছাড়া যৌথ বাহিনী এরকম বিকল্প আমি আসলে খুব কমই দেখতেছি। এর কারণটা হলো যে আমাদের যে বিরোধী দল বিএনপি, তারা আসলে সরকারকে কোনো সহযোগিতা করছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমি গত 2 দিন আগে দেখলাম যে ছাত্র দলের এক নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের হাত থেকে ওই ওসিকে তারা অ্যাটাক করেছে, থানা আক্রমণ করেছে। তো এই ধরনের বিভিন্ন জায়গায় খবর আসে। ছাত্র দলের নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা কি প্রশাসনের দুর্বলতা নাকি বিএনপির সফলতা? এখানে দুটোই বিষয় আছে। একদিক হলো বিএনপির, তো এটা আমি মনে করি তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। বিএনপি এখন চেন অফ কমান্ডে আসছে। এখন এই যে বিষয়, এই সাহসটা কিভাবে পায় যে হ্যাঁ, এখন বিএনপিরও প্রশাসনের দুর্বলতা বলতে, যেহেতু বিএনপির কি শক্তিশালী অবস্থানে আছে কিনা সরকারের সাথে, যে প্রশাসন সেখানে দুর্বল হয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল। এখানে একটা বিষয় আমার ভিতরে কাজ, আমি যেটুকু আমি বুঝতেছি, যেমন এই যে পুলিশ প্রশাসনে একটা আতঙ্ক 5ই আগস্টের পর থেকে, যে পুলিশ তাদের যে স্বাভাবিক কাজকর্মগুলো করবে, মাথা উঁচু এখনো তারা ওইভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। নাম্বার 1। নাম্বার 2, এখন বিএনপি ভাবতেছে যে তারা ক্ষমতায় চলে এসেছে, কারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের সেটআপমেন্ট তারা করে ফেলছে, সেটআপ শুরু হয়েছে। হ্যাঁ, তারা এটা আমি কালকে আপনার একটা টক শোতে বলেছি যে বিএনপি অফিসে বসেই তারা এই কোথায় কাকে প্রশাসনে কোন জায়গায় কারে সেটআপ দিবে, ওখানে তালিকা করে করে তারা এই সেটআপ গুলো দিয়েছে। আমি তো শুনছিলাম যে এই ক্ষেত্রে জামাত বেশি এগিয়ে আছে। না, জামাত এখানে এগিয়ে আসবে কোথায়? জামাত এগিয়ে আছে বলতে, জামাত তো কিছু প্রশাসনে তাদের ইয়ে করছে, এটা করে নাই, এটা আমিও বলবো না যে করে নাই, এটা আমি বলবো না। জামাত তো চেষ্টা করছে যে তারাও কিছু করুক, কিন্তু তারাও কিছু সেটেলমেন্ট দেওয়ার রাজনৈতিক দলের চেষ্টা করছে, বিএনপিও কিছু, বিএনপি মানে অতিরিক্ত প্রশাসনে বলতে কি বলবো। তো এখন জামাত করলো প্রশাসনে কি মানে বিভিন্ন জায়গায় ট্রান্সফার, এগুলি মানে বিএনপি পন্থী লোকদেরকে সেট করা, বিএনপি পন্থী লোককে প্রশাসনে সেট করা বিভিন্ন জায়গায়, তো তাদের লোকজন বসাইলে আগামী নির্বাচনে বা প্লাস তারা যে বিভিন্ন অপকর্মগুলো করে এগুলো তারা পার পাওয়া, নানান কারণে তারা এগুলো করে। এখন বিষয় হইল, এই বিষয়ে তো বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডকে কঠোর হইতে হবে, তারা তাদের নেতা কর্মীদেরকে এখানে তারা সংযত করতে হবে। তাহলে যদি এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতা কিন্তু পুরো জাতিকে বহন করতে হবে, এই ব্যর্থতা তাই। তাহলে এখানে বিএনপি কে সজাগ দৃষ্টি অবশ্যই রাখতে হবে। এখন আপনি দেখেন জামাতের ভিতরে এই ধরনের কোনো, আপনি পাইছেন কিনা আমি জানি, এই ধরনের নজির পাই নাই যে পুলিশের হাত থেকে তাদের কোনো কর্মীকে তারা এভাবে ছিনিয়ে এনেছে, বা তারা কোথাও চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, দখলবাজি করেছে, এই ধরনের কোনো কোথাও আমরা এ পর্যন্ত পাইনি আমার জানা মতে। বিএনপি অভিযোগ করেছে যে ইসলামী অ্যাকশনে কি জামাত
তাদের নিয়ন্ত্রণ নিয়েছেন। ইসলাম ব্যাংক তো জামাতের নিজেদের প্রতিষ্ঠান আচ্ছা। ছিল, তাদের প্রতিষ্ঠান সরকার জোর করে তারা নিছে, এখন সরকার পরিবর্তন হয়েছে, তারা তাদের প্রতিষ্ঠানে তাদের আবার টাকা ফেরত পেয়েছে। ফেরত নিছে। এত কেন তো এটা দখল হতে পারে না। কিন্তু বিএনপি যেগুলো করতেছে, বিএনপি নেতা কর্মীরা এগুলা তো প্রকাশ্যে সবার সামনেই জানা কি করতেছে তারা। চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি, যাবতীয় যা আছে, জমি দখল, ব্যবসা দখল। তো এইগুলোই তো আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। নিজেরা ঝগড়াঝাটি করতেছে, মারামারি করতেছে, এক গ্রুপ আরেক গ্রুপে মারতেছে। এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না? আচ্ছা। তো এখন এই বিষয়টা বিএনপির হাইকমান্ডকে একটা কঠোর অবস্থানে যেতে হবে। বিএনপি যদি হাইকমান্ড কঠোর অবস্থানে যায়, তাহলে তারা প্রশাসন, এই সরকারকে সহযোগিতা করা হবে। আচ্ছা, আমরা একটা গুজব শুনছিলাম, জানি না কতদূর সত্যি, সেনাবাহিনী কি ক্ষমতা নিয়ে নিচ্ছে কিনা, আপনি জানেন কিছু? সেনাবাহিনী এই অবস্থায় আমার দৃষ্টিকোণ থেকে ক্ষমতা নিয়ে নিচ্ছে এটা আমি বলবো না। এখন ভারতের একটা গ্রুপ, যেটা মনে করেন বিগত 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা ছিল, তার তো কিছু সেটআপমেন্ট সেনাবাহিনীতে এখনো আছে। এখন ওই সেটআপমেন্টটাকে দিয়ে ভারত এবং আওয়ামী লীগ চাচ্ছে যে তারা এই ধরনের একটা আপনার করুক, করে তারা ক্ষমতা টেক কেয়ার করুক। কিন্তু এটা আসলে হবে না, এটা বুমেরাং হবে। এর কারণটা হলো বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং পৃথিবীব্যাপী যে রাজনীতিটা আছে, এই ক্ষেত্রে সেনাবাহিনী ক্ষমতা নেওয়াটা এটা ঠিক হবে না, কোনো অবস্থাতে ঠিক হবে না। আর দেশের যে সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, তাতে সেনাবাহিনী ক্ষমতা নিলে আরো ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে। আর আমার মনে হয় না সেনাবাহিনীর যারা হয়তো বা আওয়ামী লীগ খয়ের খাচ্ছিল, তারা এটা ভালোভাবেই উপলব্ধি করে যে না, হয়তোবা তারা অনেক সময় ভারতের একটা প্রেশার বা আওয়ামী লীগের একটা প্রেশার, যেহেতু তারা তাদের থেকে সুবিধাভোগী ছিল, এখানে মাঝে মাঝে একটু শয়তানি করে, যে চেষ্টা করে কিছু একটা করার জন্য। আচ্ছা, তো চূড়ান্ত ভাবে এটা আমার মনে হয় না হবে। আর দ্বিতীয়ত, এই ধরনের একটা গুজব বিএনপিও ছড়াইতে পারে, কেননা বিএনপি চাচ্ছে যে ধরনের একটা গুজব সৃষ্টি করে জনগণেরকে তাদের পক্ষে আইনে দ্রুত একটা নির্বাচন নেওয়া, সংস্কার বাদ দিয়ে দ্রুত নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়। এটা বিএনপির একটা স্ট্যান্ডবাজি হতে পারে। তারেক জিয়া তো আবার মানে বলেছে যে কালকেই সম্ভবত যে আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই, যেটা কদিন কালকে পরশুদিন বলেছিল জোনায়েদ সাকি, হ্যাঁ, যেটা আপনারাও বলেছিলেন মুসলিম সমাজ। এখন তারেক জিয়ার বক্তব্য দেখলাম, আসলো পত্রিকায়, যে আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই। কারণ কোনটা আগে কোনটা পরে, সংস্কার কত বড় সাইজ হবে কি না হবে সেটা নিয়ে খোলসা করে কিছু বলে না। তবে প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন যে নির্বাচন 25 ডিসেম্বরে হবে, আর যদি আরেকটু সংস্কার করতে হয় তাহলে সেটা 6 মাস করাতে হবে। জি বলেন। এখন সংস্কারও চাই, নির্বাচনও চাই। আমরা যেহেতু রাজনৈতিক দল, বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপিও নির্বাচন চাইতে পারে, আমরাও নির্বাচন চাইতে পারি। কারণ রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন তো হয় নির্বাচনের মাধ্যমে, এটা বিএনপি চাওয়াটা এটা স্বাভাবিক। কিন্তু আমরা যখন দেখি যে ভারতের সুরে বিএনপি কথা বলে, তখন আমাদের আসলে খারাপ লাগে। যে জাতীয়তাবাদী একটা শক্তি, আমরা যে ভারতের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে লড়াই সংগ্রাম করে ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, আগামী প্রজন্ম একটা বাসযোগ্য রাষ্ট্র আমরা উপহার দিতে চাই, সেখানে যদি বিএনপি ভারতের সুরে কথা বলে, তাহলে আলটিমেটলি তো আমাদের খারাপ লাগে। এখন আমি বিগত দুটো, আপনারা দেখেছেন যে আমি দুটো জায়গায় বিএনপির পক্ষে বা বিপক্ষে, বিএনপি অনেকেই ভাবতে পারে যে আমি আসলে বিএনপির বিপক্ষে বলেছি, আসলে ঠিক তা না। সত্যিকার যদি চিন্তা করেন বা বিএনপির নেতা কর্মীরা যদি চিন্তা করে, তাহলে বুঝতে হবে এটা তাদের পক্ষেই বলেছি। কেননা এই মুহূর্তে যদি ভারতের সুরে সুর মিলায় বিএনপি সরকারের উপরে চাপ প্রয়োগ করে নির্বাচন দেওয়ার জন্য, তাতে ক্ষতিগ্রস্ত কে হবে? বিএনপি হবে, জাতীয়তাবাদী শক্তি হবে। এর কারণটা হলো কি, এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার রাজপথে সক্রিয় হবে, যেটা ভারতের প্ল্যান, আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করা। তো সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ রাজপথে আবার সক্রিয় হয়, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, কিছু সিট তারা পায়, তাহলে সংসদীয় ভাবে তারা শক্তিশালী হবে। কারণ তারা তো সদ্য মাত্র ক্ষমতা ছাড়ছে।
জি ঠিক না? এরপরে দেশের যে সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, নানানবিধ পরিস্থিতি, এখানে যদি বিএনপি ক্ষমতায় নিয়ে যদি সাস্টেনেবল কিছু না করতে পারে দেশের জন্য অর্থনীতির কারণে, সেখানে বদনামের ভাগী হইতে হবে জাতীয়তাবাদী শক্তিকে। এই বদনামটা আমাদেরই হবে। তাতে আবার আমাদের প্রতিপক্ষ শক্তিশালী করার সুযোগ পাবে ভারত, মানে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করার সুযোগ পাবে। যার কারণে আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেহেতু ওনার ইন্টারন্যাশনাল একটা লবিং ভালো সারা পৃথিবীব্যাপী, তাহলে আমাদের অর্থনীতিতে একটু মজবুত হোক, 2-1 বছর ওনাকে সময় দিই আমরা, এবং যৌক্তিক কিছু সংস্কার যেটা করি, যে বিশেষ করে এই যে 5ই আগস্টের, জুলাই আগস্টের গণহত্যার যে বিচার, এই বিচারটা বিএনপি কেন নিজেদের ঘাড়ে নিতে যাবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারদেরকে দিয়ে যদি করায়, তাহলে তো বিএনপির ঘাড়ে এটা যায় না। তো অন্তর্বর্তীকালীন সরকার বিচার করলে পরবর্তীতে বিএনপি ক্ষমতা গেলে ওদের তো অন্তর্বর্তীকালীন সরকার বিচার করেছে, কারণ আমাদের কিছু দায় সারা নাই। তো এটাও তো একটা অ্যাডভান্টেজ বিএনপি নিতে পারে। তো এই ধরনের এদিকে না যায়, বিএনপি দ্রুত নির্বাচন দাও, আগে অর্থনীতিতে একটু শক্তিশালী অবস্থানে দাঁড়াক, তারপরে এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এটার একটা বিচারের আওতায় আসুক। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, এটা সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ হোক, বা তারা নির্বাচন অযোগ্য হোক, তাদের নিবন্ধন বাতিল হোক, যেটা একটা পর্যায়ে তো আসুক। তারপর নির্বাচনটা হইলে একটা সাস্টেনেবল কিছু হবে, এবং পরবর্তীতে যে সরকারটা আসবে ওরা টিকতে পারবে, ক্ষমতা ধরে রাখতে পারবে। এই জন্য আমি বারবারই বলতেছি যে এত দ্রুত কেন নির্বাচন চাচ্ছে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, লাগা উচিত। অবশ্যই আমার তো অন্তত 1 বছর তো সময় দেওয়া প্রয়োজন এই সরকারকে, আমি মনে করি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অনেকেই এমনটাই কথা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারা তো নিষিদ্ধ হবে, তারা তো অন্য দলে ঢুকে যাবে, লাভ হবে নাকি? দেখেন, এই উপমহাদেশের ভিতরে মনে করেন এতে একটা লাভ হবে। হ্যাঁ অবশ্যই, আমি বলি এই উপমহাদেশ সর্ববৃহৎ দল ছিল কোনটা? মুসলিম লীগ। মুসলিম লীগ ছিল না? এই মুসলিম লীগ 71 এর পরে মুসলিম লীগ নিষিদ্ধ হলো। কিন্তু মুসলিম যারা করতো তারা তো সবাই ছিল মাঠে। হ্যাঁ মুসলিম লীগ ছিল। তারা কি দলে ছিল? এখন আমি বলি তারা তো বিভিন্ন দলে, যারা মুসলিম লীগ নিষিদ্ধ হলো, মুসলিম লীগের পরিস্থিতি খারাপ হলো, কারণ যুদ্ধ অপরাধের অভিযোগ তাদের ভিতরে পড়ে গেল। তারা কোন দলে গেল? এখন তারা বিএনপিতে গেছে, তারা আওয়ামী লীগে গেছে, তারা বিভিন্ন দলে বিভক্ত। কিন্তু আমাদের কোনো লাভ হয়েছে মুসলিম লীগ বন্ধ করে? লোকজনগুলো তো আছে না, মুসলিম লীগ বন্ধ করে লাভ হয় নাই, বা লস যে হয়েছে সেটা বলা যাবে না, কিন্তু মুসলিম লীগ তো এখন তার আমার বক্তব্য সেটা, আমার বক্তব্য হচ্ছে যে মুসলিম লীগ বন্ধ করার পরে, যদিও মুসলিম লীগ আবার চালু হয়েছে, কিন্তু বন্ধ করার পরে মূলত যারা মুসলিম লীগ করতেন তারা তো কোনো না কোনো দলে আবার চলে আসছে। তাহলে আমার মানে মুসলিম লীগ বন্ধ করার তো কোনো লাভ হয়নি, তাই না? আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন, ঠিক আছে, আওয়ামী লীগের মানুষগুলো তো মেরে ফেলবেন না, সব তো থাকবে, তারা তো আবার অন্য দলে চলে আসবে, এমনকি তারা আবার বিএনপিতেও চলে আসতে পারে, আপনার মুসলিম সমাজে চলে আসতে পারে। এখানে তো আদর্শের ব্যাপার। আচ্ছা, আদর্শের ব্যাপার, এটা নিয়ে আদর্শের ব্যাপার। এখন যারা বিতর্ক থাকুক, বিতর্ক থাকুক, হয়তো সেই বিতর্কে আপনি জিতবেন, নারে আরেকজন জিতবে। একটি বাইরের খবর নিয়ে আসি, যেহেতু আপনি ছায়া সরকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বেশ অনেকগুলো দেশের বাইরের খবরগুলো আপনি রাখেন আমার যতদূর ধারণা। একটা বিষয় আমার খবরের কাগজে চোখ পড়লো, সেটা হচ্ছে বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ। আমি একটু পড়ে শোনাই আপনাকে। ইউএস এইড বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এই নির্দেশনা জারি করে চিঠি দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস এইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার ইউএস এইড বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এই নির্দেশনা জারি করে চিঠি দেন। ইউএস এইড জানিয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পুনর্মূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ শীর্ষক চিঠিতে বলা হয়েছে ইউএস এইড বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি ট্রাম্প কার্ড দিল নাকি হাসিনার? ট্রাম্প কার্ড না, এখানে বিষয় যেটা আপনি বলছেন এটা হলো ইউএসএআইডি।
ঠিক আছে, এটা হলো আমেরিকান একটা সংস্থা, যেটা তারা বিভিন্ন রাষ্ট্রে তাদের উন্নয়ন না না, এটা তো development- মার্কিন হ্যাঁ, না মার্কিন মার্কিন আমি তো ইউএসএ উন্নয়ন সংস্থা। মার্কিনীদের মার্কিন একটা যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা। মার্কিন উন্নয়ন সংস্থা এই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন দেশে তারা কিছু কর্মকাণ্ড পরিচালনা করে ইউএসএআইডির মাধ্যমে। ইউএসএইড, হ্যাঁ হ্যাঁ, ইউএসএআইডি শব্দ হলো এই ইউএসএআইডি। আচ্ছা ধরলাম ইউএসএআইডি, এআইডি, হ্যাঁ, অনেকে ইউএসএইড বলে। হ্যাঁ হ্যাঁ, ইউএসএআইডি হতে পারে, অনেকে বলতে পারে, কিন্তু মূল শব্দটা হলো ইউএসএআইডি। হ্যাঁ ঠিক আছে, এটা দুটার যৌথ প্রযোজনায় কাজটা হয়। একটা হলো ইউনিসেফ আর একটা ইউএসএআইডি। হ্যাঁ, ইউনিসেফটা মূলত যে শিশুদেরকে নিয়ে কাজ করে, আর ইউএসএআইডিটা সব বিষয় নিয়ে কাজ করে। তো এখন এই যে বাংলাদেশে বেশ কিছু এনজিও আছে, এই এনজিও গুলো ইউএসএআইডি থেকে সহযোগিতা পেয়ে থাকে। না, কিন্তু সংবাদপত্রে কিন্তু আপনার এভাবে বাংলায় লিখেছে ইউএসএইড। সেটা বাংলা লিখলে তারা ভুল লিখতে পারে, কিন্তু এআইডি তো এইড বানান তো এআইডি AID, দিয়ে। এটা আপনি USAID ইউএসএআইডি না বলে আপনি ইউএসএইড বলেন, কারণ এখানে কালার দিয়ে দেওয়া আছে, ইউএস এর একটা কালার, এআইডি আর একটা কালার। আচ্ছা, যাই হোক। এআইডি না এইড। আচ্ছা, যাই হোক, যেটাই বলেন আপনি শব্দ। তা এখন এই যে বিষয়টা, যেমন বাংলাদেশের একটা বা নন অর্গানাইজেশন একটা কোম্পানি, যেটা হলো এটা হলো এসএমসি, সোশ্যাল মার্কেটিং কোম্পানি, যেটা সোশ্যাল মার্কেটিং কোম্পানি, SMC, হ্যাঁ, এসএমসি ইউএসএআইডির অর্থ সহায়তা পেয়ে থাকে। তারপরে হলো আরো কিছু আপনার হলো আরো কিছু এনজিও আছে, যেমন আপনার সীমান্তিক, এদের প্রতি বছরে বিভিন্ন প্রজেক্টের উপর একটা টেন্ডার হয়। ঠিক আছে, ওই টেন্ডারটা মাধ্যমে তারা এই প্রজেক্টটার যে ডেভেলপমেন্টের কাজ, যেমন আপনার শিশু খাদ্য, শিশু পুষ্টি, এগুলো নিয়ে তারা কাজ করে, ইউনিসেফ এবং ইউএসএআইডির যৌথ উদ্যোগে। তারপরে আপনার হলো মাতৃ মৃত্যুর হার কমানো, এগুলো বিষয়ে তারা কাজ করে। নানান প্রজেক্ট গুলো নিয়ে তারা কাজ করে ইউএসএআইডি। তো এখন ইউনিসেফ এবং ইউএসএআইডি মিলে এরা চাচ্ছে, এখন আমি গত কালকে একটা বিষয়ে পিনাকির আমি শুনেছি, বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে দায়িত্বে ছিল আমাদের শেখ হাসিনার মেয়ে পুতুল, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সংস্থা, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর কি, WHO হু আর কি, WHO যেটা বলি, ওইখানের একটা পরিচালনার উচ্চ পদস্থ কর্মকর্তা উনি। তো ওখান থেকে আপনার পুতুলকে সরিয়ে দিচ্ছে। এখন ওখানে যে পুতুলের নিয়োগ, এই নিয়োগটা নিয়ে কিন্তু অনেক কথা আছে। যেমন এই G8 এর সম্মেলনে তো সরি G8 সম্ভবত যে ইন্ডিয়াতে যে প্রোগ্রামটা হলো G8 এর, সেখানে কিন্তু শেখ হাসিনা এলাও না, কারণ বাংলাদেশ কিন্তু G8 এর সদস্য না। আচ্ছা, তাহলে যদি G8 এর সদস্য বাংলাদেশ না হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু নরেন্দ্র মোদী টেকনিক্যালি শেখ হাসিনাকে নিয়ে গেছে বাইডেনের সাথে সাক্ষাতের জন্য এর আগে। তারপরে বাইডেনের সাথে ওইখানে টেকনিক্যালি এই পুতুলের সাথে পরিচয় করায় দিল এই শেখ হাসিনা তার কন্যা হিসেবে। এরপরে শেখ হাসিনা এবং এই পুতুল ওনাদেরকে হোয়াইট হাউসে ইনভাইট করলো বাইডেন। তারপরে কথা, পুতুল ওই সময় শেখ হাসিনা পুতুল কোথায় ছিল একদিন এক রাত, অনেকেই জানেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তার ইয়াও বলেছে কইছিল, জানেন, এটা নিউজ গণমাধ্যমে আসছে বিষয়টা এরকম। ব্যক্তি বিষয় নিয়ে আমি বলতে চাই না, আমি এগুলো বলতে চাই না, আমি জাস্ট নিউজের কথাটা বললাম। তারপরে হ্যাঁ, যাই হোক যেই হোক, মানে কথা আমি বলবো না এখানে। আবার না, এখানে অনেক বিষয় আছে। এখানে আবার জয় সরাসরি বলছে যে কিছু লোক আমাদের পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ করছে। আমি ওখানে এক রাত্রে কইছিল না ছিল সে ব্যাপারে আমার বক্তব্য নাই, কিন্তু জয়ের এই বক্তব্যটা তো আপনি কিভাবে এখন এই ব্যাপারটা কিন্তু এরপরে আবার যায় বাইডেনের কি বলবো রিকোয়েস্ট বলেন বা আদেশ বলেন, যেটাই বলেন, এই পুতুলকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব দেওয়া হয়। এখন একটা পোস্ট দেওয়া হয়, হ্যাঁ, ওই তো একটা পোস্টের দায়িত্ব দেওয়া হয়। এখন এই যে বিষয়টা, এই ব্যাপারটা হয়তো আর ট্রাম্পকে কেউ
বলেছে এমন কিছু হতে পারে, কারণ হোয়াইট হাউসে বা বলেন আমাদের ওইখানে ওদের যে আরে আমেরিকার যে পার্লামেন্ট, সেখানে তো বাংলাদেশের অনেক ইয়ারা আছে, লোকজন আছে না, বিরোধী শিবিরে বিএনপি বলেন, জামাত বলেন, আছে না, তো হয়তো বা ট্রাম্পকে এই ধরনের কিছু কেউ বুঝাইতে পারে বা ওদের দেশেও কেউ বুঝাইতে পারে। এখান থেকে এখন খেপা চলছে হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। তো এখন হতে পারে যে এমন কিছু যার কারণে ট্রাম্প এখন ওই বিষয়টা থেকে সরে আসছে এবং শুনতেছি যে পুতুলকে নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই পদের থেকে সরিয়ে দিচ্ছে এবং এ ধরনের একটা ট্রাম্প সব এখন ট্রাম্প তো হাসিনার লোক। আচ্ছা, যে ওটা মানে বিস্তারিত আরো পরে জানা যাবে যে কেন এই ইউএসএইড এই সিদ্ধান্ত নিল। এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি ভালো খবর না, কারণ কিছু প্রকল্প কিছু ইসে ইনভেস্ট হতো, তো এটা খুবই দুঃখজনক খবর। এটা আমাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, ডক্টর ইউনূস হয়তো এটা কাটিয়ে উঠতে পারবেন, চেষ্টা করবেন। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা, আপনি কি বলবেন? ফ্লাইট চালু তো বাংলাদেশ পাকিস্তান আগেও ছিল, কিন্তু বন্ধ ছিল অনেক দিন যাবত। এবং বাংলাদেশকে এখন কি পাকিস্তান পন্থী হয়ে যাচ্ছে? বাংলাদেশ পাকিস্তান পন্থী না, এখন আপনি পাকিস্তান এখন হলো যদি আপনি ইন্টারন্যাশনাল রাজনীতি দেখেন বা সুপার পাওয়ারের অংশীদারিত্ব চিন্তা করেন, তাহলে একদিকে চায়না বা রাশিয়া, আর একদিকে হইলো ভারত। এখন ভারতের সাথে হলো পাকিস্তানের একটা সুপার পাওয়ারের যে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানির যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা হলো ভারত পাকিস্তান। এখন সর্বক্ষেত্রে ভারত পাকিস্তান দুটা মেরুতে বাস করে, সেই ক্ষেত্রে দীর্ঘকাল ধরে যারা 15 বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা, সে তো আলটিমেটলি ভারতের পক্ষেই অবস্থানে তারা কাজ করে গেছে। তো সেখানে পাকিস্তান তো কোণঠাসা ছিল, এটা তো বাস্তবতা। এখন যেহেতু তার একটা ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, স্বভাবতই পাকিস্তান চাইবে যে তাদের ব্যবসা বাণিজ্য তারা অবশ্যই কিছু বৃদ্ধি করুক বাংলাদেশে। এটা আমি আসলে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখি, এটা আসলে ওরকম জটিল কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আপনি স্বাভাবিকভাবে দেখছেন। বাংলাদেশ এখন আগে ভারতের পকেটে ছিল, এখন কি পাকিস্তানের পকেটে ঢুকবে কিনা সেই প্রশ্ন রয়ে গেছে। আসলে আমরা এই পকেটে ঢুকাঢুকি রাজনীতি পছন্দ করি না। তো এখন রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখায় ট্রাম্পকে ধন্যবাদ ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছে যে রোহিঙ্গা সহায়তা আপনি অব্যাহত রেখেছেন। হ্যাঁ, সেই ইউএসএইডে এটা বলা হচ্ছে যে জরুরি ত্রাণ এগুলো চালু থাকবে আর অন্যগুলো বন্ধ হবে। তো অন্য যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য এই ধন্যবাদটা এখন দেওয়া ঠিক ছিল কিনা, মানে ডক্টর ইউনূস রাজনীতির ভাষা বোঝেন কিনা। কারণ এটা তো একটা মানে ইসরায়েলকেও বাংলাদেশকেও সব দেশকেও অর্থ সাহায্য, ইসরায়েল তো বাদই এই অর্থ সাহায্য বন্ধের তালিকা থেকে, কিন্তু বাংলাদেশকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং জরুরি অর্থ সাহায্য এটা থাকবে, জরুরি কিছু বিষয় থাকবে। রোহিঙ্গাদের অর্থ সাহায্য অব্যাহত রাখার কারণে ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন, এটা রাজনৈতিক শিষ্টাচার। পাশাপাশি ওইটাও আসার দরকার ছিল যে এটা ইউএসএইডের সিদ্ধান্তটাকে নিন্দা জানানো দরকার ছিল। মুসলিম সমাজের পক্ষ থেকে আপনি ছায়া সরকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি নিশ্চয়ই নিন্দা জানাবেন। মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি চুক্তি ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? পতিত স্বৈরাচার সরকারের সাবেক 50 বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি নন বাইন্ডিং, বাধ্যতামূলক নয় এমন চুক্তি আর কি, নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি। তো এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে কমার্শিয়ালি বাণিজ্যিক ভালো খবর যে একটা চুক্তি হয়েছে। এবং ট্রাম্প তো ক্ষমতায় আসার পরে 200-300 ফাইল ধামধাম সাইন করেছে, তার মধ্যে বাংলাদেশের সঙ্গে একটা দেখলাম নিউজে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তিটা এখন পত্রিকা দেখলাম যে সেটা হলে এলএনজি চুক্তি। যাই হোক, এই বিষয়গুলোতে আপনি পরবর্তীতে হয়তো বিবৃতি দেবেন বা জানাবেন। আপনাকে বলতে পারি, বলতে পারি আমি চাইলে, সমস্যা নেই, বলেন। এই বিষয়ে আমি কিছুটা জানি।
এই যে এলএনজি চুক্তির ব্যাপারে অনেকদিন ধরে মার্কিন সরকার চাচ্ছিল যে তারা বাংলাদেশ থেকে গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, এগুলো তারা তরল গ্যাস তারা নেবে। তো এই বিষয়ে একটা চুক্তি, একটা জটিল সময়ে এই চুক্তিটা হয়। বাংলাদেশ শেখ হাসিনা কিন্তু চুক্তিটা করতে চাইছিল না ফার্স্টে। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে যখন দেখে যে শেখ হাসিনা একটু বেকায়দায় ক্ষমতার পট পরিবর্তন হয়ে যাচ্ছে, বিএনপি বড় বড় সমাবেশ করতেছে, ওই যে 28শে অক্টোবর বিশাল এক সমাবেশ করলো না, যে লগি বৈঠার দিন বিএনপি এবং জামাত। তো এর পরবর্তীতেই আপনার ওই যে সাবের হোসেন চৌধুরীর সাথে আপনার হইল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, উনি বৈঠক করলো এবং এর পরবর্তীতে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। আচ্ছা, আমি যতটুকু জানি। তাহলে এই চুক্তিটা আমি মনে করি যে বাংলাদেশের যে গ্যাস এখন তো আমরাই ঠিক মতন পাচ্ছি না। বলে কিভাবে? আপনি দেখেন এখনো প্রতিটা বাড়িতে বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে। এখন একটা সিলিন্ডারের খরচ হলো অনেক বেশি। কখনো সিলিন্ডার 1600-2000 টাকা হয়ে যায়, এখনো 1600-1500 টাকার নিচে কোনো সিলিন্ডার নাই। হ্যাঁ, তো এই যে আপনি নিজ দেশে তো আগে বন্টন করবেন, নিজের ঘরে গ্যাস নাই, নিজের ঘরে গ্যাস নেই, আপনি গ্যাস বিক্রি করেন। তো এটা তো গ্যাস কি আছে আমাদের বেশি আসলে না, গ্যাস যে পরিমাণ আছে তাতে তো আরো কয়েক বছর, বেশ কিছু বছর চলবে। কিন্তু মনে হচ্ছে যে অনেক গ্যাস আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি করলাম, আগে আপনি এখনো এই যে ডোমেস্টিক লাইন যেগুলো, এই যে বাড়িতে যে তাও আবার বছরে 50 লাখ টন, তো অ্যাপার্টমেন্ট গুলোতে আপনি গ্যাস দিতে পারতেছেন না। এই যে নতুন নতুন যে ভবনগুলো হচ্ছে, নতুন কোন আবাসিকে টোটালি গ্যাস বন্ধ, সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। ওটা কি মানে আসলে গ্যাসের অভাবে বন্ধ নাকি সিদ্ধান্তের? না, এটা অনেকগুলো বিষয় আছে। যেমন আপনার না, এখানে আমি বলি সিলিন্ডার গ্যাসের ব্যবসা খাওয়ার জন্য, এটাই একজিক্টলি কথা। আপনি দেখেন এই যে এই কোম্পানিগুলো কারাই সিলিন্ডার, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিগত 15 বছর তো আমরা দেখে আসছি এইগুলা গ্রুপগুলো, এই সিলিন্ডার গুলোর মালিকানা। এরা ওই যে জ্বালানি উপদেষ্টা বা জ্বালানি মন্ত্রী যেগুলা ছিল, ওই যে আর একটা নসরুল আহমেদ বিপু, এর টাকা পয়সা দেয়, ঘুষ খতি দেয়, এগুলো তো দান্দাবাজ। চলচ্চিত্রের একটা ছিল পরিচালক, ওইখান থেকে আইনে মন্ত্রী বানাইছে, জ্বালানি মন্ত্রী শেখ হাসিনা, বিপু নসরুল আহমেদ বিপু। তো এই যে এই সমস্ত বাজে বাজে লোকগুলোর আইনে মন্ত্রী বানাইয়া এগুলো ধান্দাবাজ গুলারে মন্ত্রী বানাইছে। তো দেখা যায় যে পেট্রো বাংলাদেশের চেয়ারম্যান, উনি কিছু খাইছে, বাঘ বাটরা মিলাই দিলে। এরকম যারা ওই আপনার ওই মন্ত্রী টন্ত্রী, সচিব টচিব, আমাদের তো চরিত্র ভালো না, বুঝছেন না? এই যে এই ধরনের খাইয়া টাইয়া এগুলো বন্ধ করে রাখে, আর ওরা বাণিজ্য করে। তার মানে বছরে 50 লাখ টন গ্যাস আমরা দিতে পারবো, আর আমার ঘরে রান্না হয় না, আমাকে দাম দিয়ে বেক্সিমকোর ওই যে কোন মেয়েটার হত্যা করছিল যেন, ওই যে বসুন্ধরার মালিকের ছেলে আনবির, ওই যে কুমিল্লার একটা মেয়ে হত্যা করতে মানে প্ররোচিত করেছে। সেটা তো কত টাকার বিনিময়ে চাপা পড়ে গেছে জানি না। সেই রকম যেসব কোম্পানি, সেসব কোম্পানি থেকে আমাদের সিলিন্ডার গ্যাস অধিক মূল্যে কিনে বাড়িতে চালাইতে হয়, আর বছরে আপনি 50 লাখ টন তরল গ্যাস আমেরিকাকে দিবেন, তাহলে এগুলো তো আমাদের ওই যে ইয়ের মতো পিনাকির ভাষায় বলতে হয়। পিনাকিতে সরাসরি তো ওর যে মাঝে মাঝে কিছু গালি মন্দ করে না, আবার ইউটিউবে কমপ্লেন খাওয়ার ভয়ে উল্টো দেয়, টুপকি লিখে দেয়, টুপকি টুপকি মারার কাম, মানে সরাসরি ঘুরে বললে তো এটা ধরা খেয়ে যাবে। এই জন্য একটু বাঁচানোর জন্য বলে, ওটা না বলে এবার টুপকি মারার কাজ হয়ে গেছে। এদিকে টুপকি মারার কাজ হয়ে যাবে নাকি, যে আপনার নিজের ঘরের গ্যাস নাই, আপনি মানুষের বাড়িতে গ্যাস দিবেন? না, আমি বলবো যে গ্যাস পর্যাপ্ত আছে না, আমি গ্যাস পর্যাপ্ত, কিন্তু আমাদের রপ্তানি করার মতন অবস্থান তো আমাদের হয় নাই। গ্যাস যে আমরা রপ্তানি করার মতো গ্যাস আছে, কিন্তু অত কিছু তুলতে হবে, আলসেমি লাগে তো, কিছু ধান্দা বাণিজ্য হয় বলে তোলে না। না, আমি তো জানি গ্যাস উত্তোলনের যে চুক্তিটা কদিন আগে যে আমি নিউজ করেছিলাম, সেই গ্যাসের উত্তোলনের যে কাইকারবার, এটা দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল, কারণ গ্যাস বাড়ির থেকে আইনে বেশ ভালোই বাণিজ্য হচ্ছিল। গ্যাসটা হয়তো উত্তোলন করলে আমাদের বাসা বাড়িতেও গ্যাস হবে, বাইরেও আমরা পাঠাতে পারবো। 50 লাখ টন তো কম না। আমি সেই কথাই বলতেছি যে ওই অবস্থান তো হয় না যে আমরা রপ্তানি করবো, মানে আমরা উত্তোলন করতে পারি না। আমরা তো আগে উত্তোলন করে আগে আপনি তো আগে নিজের ঘরের চেরাক দিয়ে, বাংলা পদ একটা কথা আছে, আপনি নিজের ঘরের চেরাক দিয়ে তারপরে বাইরের ঘরে চেরাক দিবেন। আপনি নিজের পেটে বাদ দিয়ে তো বাইরের পেটে দিয়ে বাদ দিবেন। আমরা আজান পড়ে গেছে, আমরা আজকে আলোচনা শেষ করতে চাই।
আমার কাছে খুবই প্রাণবন্ত লেগেছে এই ছায়া সরকার বাংলাদেশের এই পেজে আপনি মানে আপনার মন্তব্য তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। এবং ছায়া সরকার বাংলাদেশকে ঝিমিতে তালাভাবে চলতে দেওয়া যাবে না। যারা যারা এখানে 13-14 জন মন্ত্রী আছেন তাদেরকে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের পলিটিক্স ক্লাবের হট সিটে আসবেন। পলিটিক্স ক্লাবের সৌজন্যে সেই বক্তব্যগুলো ধারণ করা হবে। যদিও আপনি মুসলিম সমাজের পেজ থেকেও ধারণ করেছেন, আশা করি শেয়ার করবেন। এবং আপনার এই আন্তর্জাতিক তথ্য জ্ঞান প্রজ্ঞা, সেই সাথে দেশের রাজনীতিতে মুসলিম সমাজ এর চেয়ারম্যান হিসেবে সমানতালে এগিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমার সঙ্গে এই আলোচনায় থাকার জন্য, এবং আপনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং আজকের আলোচনা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক শ্রোতা এবং ধন্যবাদ আপনাকে।